তৃণমূল প্রার্থী জয় নিশ্চিতের পথেই ছিল। আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা জানাচ্ছি হারোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। সবুজ আবির মেখে এই মুহূর্তে উচ্ছ্বাস উন্মাদনা তৃণমূল প্রার্থী। অষ্টম রাউন্ড শেষে যে সেই ছবি আপনারা দেখছেন, জিয়াউল, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, ছবিটা স্পষ্ট করো। একদম দেখো, তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে জয়ী হলেন, অর্থাৎ অষ্টম রাউন্ড শেষেই এখানে 14 রাউন্ড গণনা হবে, অর্থাৎ প্রায় 2,10,000 ভোট পোল হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে অষ্টম রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট কিন্তু 91,369। আইএসএফ প্রার্থী পেয়েছেন 14,211, কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1,145, বিজেপি প্রার্থী পেয়েছেন 5,663। অর্থাৎ তার এই মুহূর্তে ভোটের ব্যবধান এবং তিনি অষ্টম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন 77,158। অর্থাৎ অষ্টম রাউন্ড শেষে, অর্থাৎ আর মাত্র 4 রাউন্ড বাকি রয়েছে। তার আগেই কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম তিনি তার ব্যবধান একদিকে বাড়াচ্ছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু জয়ী হয়েছেন এমনটাই কিন্তু খবর। তার কারণ যেভাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী তার থেকে অনেক প্রায় 70,000 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। ফলে একেবারে জয় নিশ্চিত হয়ে গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলামের। অর্থাৎ 2024-এর যে ইলেকশন হয়েছিল, একেবারে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু তার বাবা শেখ হাজী নজরুল ইসলাম তিনি কিন্তু প্রায় 1,11,000 ভোটে জিতেছিলেন এই হারোয়া বিধানসভায়। সেখান থেকে দেখতে গেলে সেই মার্জিন কেউ ছাপিয়ে যাবে তার ছেলে অর্থাৎ শেখ রবিউল ইসলাম। ইতিমধ্যেই প্রায় 80,000-এর কাছাকাছি তিনি ভোটে এগিয়ে রয়েছেন। ফলে জয় নিশ্চিত হয়ে গেল হারোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। বেশ, হারোয়ার ফলাফল এই মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে। হারোয়ায় 77,158 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল। আমরা বলছি জয় নিশ্চিত করে ফেলেছেন, তার কারণ দ্বিতীয় স্থানে থাকা তার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী, তার থেকে মার্জিন 70,000-এর বেশি। আমরা আসুন নজর রাখি মেদিনীপুরের দিকে, কারণ সুজয় হাজরা তৃণমূল প্রার্থী এই মুহূর্তে তিনি লিড নিচ্ছেন 22,877 ভোটে 9th রাউন্ড গণনা শেষে। শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, হ্যাঁ দেখো রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে নবম রাউন্ড শেষ হলো। নবম রাউন্ড শেষে কিন্তু তৃণমূল প্রার্থী যথারীতি প্রথম রাউন্ড থেকে আমরা দেখে আসছি যে তৃণমূল প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছে। নবম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে 22,872 ভোটে। হ্যাঁ, তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূল প্রার্থীর মোট ভোট এ পর্যন্ত 70,659 এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী যথারীতি প্রথম থেকে যেমন দ্বিতীয় স্থানে ছিল 47,787 ভোট পেয়েছে বিজেপি প্রার্থী এবং সিপিআই প্রার্থী রয়েছে তৃতীয় স্থানে এবং কংগ্রেস প্রার্থী চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু এই ভোটের ব্যবধান যত বাড়ছে ততই কিন্তু যে তৃণমূলের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু উল্লাসের ছবি ধরা পড়ছে। ইতিমধ্যেই সবুজ আবির উড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকরা। বেশ, আমাদের নজর থাক বিধানসভা উপনির্বাচনের রাজ্যের যে 6টি কেন্দ্র, প্রত্যেক মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আপডেট তুলে ধরবো মহারাষ্ট্র, ঝাড়খণ্ড থেকেও। তবে আবারও আলোচনায় ফেরা যাক। আমি কথা বলছিলাম শতরূপাদি এবং কৃষ্ণদার সঙ্গে, কিন্তু বাকিরা যারা রয়েছেন এই যে 6-এ ছক্কা হাঁকানোর পথে আমরা তৃণমূল বলছি। বাই ইলেকশনের আগে থেকেই কার্যত এই কনফিডেন্সটা তৃণমূলের স্পষ্ট ছিল। কোথাও গিয়ে কোনো বিরোধী শক্তি খুব একটা বেশি দাঁত ফোটাতে পারেনি। কেন? তারই বিশ্লেষণ এই মুহূর্তে দরকার। তার কারণ বারবার বলছি 2026-এর আগে এই বাই ইলেকশন একটা অ্যাসিড টেস্ট। অশোকদা, দেখুন, বাই ইলেকশনে আগে জিতেছিল বাইরন বিশ্বাস, তো জিতেছিল কংগ্রেসের সিম্বলে, তো উনি বিক্রি হয়ে গেছেন। আমার মনে হয় সেই বাই ইলেকশনটার পরই আমাদের বোধহয় বাই ইলেকশন নিয়ে এত উন্মাদনা তুঙ্গে সাগর দিকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যাই হোক, উনি জিতেছিলেন এবং পরে উনি বিক্রি হয়ে গেছেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু যে কথাটা হলো গিয়ে মানে তৃণমূল যে জিনিসটা করতে চাইছে যে পাবলিক সেন্টিমেন্টটাকে ইউজ করছে। পাবলিক সেন্টিমেন্ট বলতে কী বলছে, যেমন এই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যশ্রী, এসসি, এগুলো গ্রামে গ্রামে খুব ইন্টেরিয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। এই চা বাগান এলাকা নর্থ বেঙ্গলে, ওখানে যেদিনকে ঝড় হলো রাত্রিবেলায় মুখ্যমন্ত্রী চলে গেলে এর তো এফেক্টগুলো কিছু পড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। সেই তুলনায় অন্য বিরোধী দলগুলো পিছিয়ে আসছে। আর সিপিএমকে এখন কেউ আর নম্বর দেয় না। ওই 4-5% জায়গায় আছে, ওরা হয়তো 2-3% জায়গায় নেমে যাবে। সুতরাং সংগঠন তৈরি করতে হবে। আজকে দেখলাম সিপিএম বলছে ওরাও সোশ্যাল মিডিয়া বা এসব নিয়েছে, ওরা অ্যাপয়েন্টমেন্ট করবে ছেলে, যেমন অন্য অন্য দলগুলো করছে আর কি, সেইগুলো করছে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে দুঃখজনক
ভালো তো, নিজেদেরকে আপডেট করা তো ভালো এক্ষেত্রে। না আপডেট তো ওটা সবসময় বলো, সিপিএমে তো অনেক শিক্ষিত ছেলে মেয়ে নিজেরাই ছিল, অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, যাদবপুর ওদের তো গড় একটা, সেখান থেকে ওরা এমনি আগে কাজ করতো, এখন নাকি ওরা ভাড়া করবে আর কি, মানে জাস্ট মানে যেমন অ্যাপয়েন্টমেন্ট দেয় চাকরিতে সেরকম করবে আর কি। কিন্তু যে জিনিসটা হলো গিয়ে টাকার খেলাটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এই ইলেকশনে এখন টাকার খেলাটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যার হাতে নোট তার হাতে ভোট। এটা মহারাষ্ট্রে দেখা গেল, মহারাষ্ট্রে ওজিএস মানে বিজেপির ওজিএস মানে সাংঘাতিক মানে সংঘের মানে স্বয়ংসেবক প্রচারক, তিনি টাকা বিলি করছেন, ভিডিওতে দেখা গেল। এই জিনিসটাকে কেউ বললো না, বললে শুনছেও না। ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, তা আমি কাকে নিয়ে আপনি লড়াই করবেন? যে লড়াই করতে হচ্ছে, অর্থাৎ ভোট বাক্সে যে রিফ্লেকশন সেটা মানুষের স্বতঃস্ফূর্ত রিফ্লেকশন নয়। না মহারাষ্ট্র তো নয়। আচ্ছা, মহারাষ্ট্রে একদমই নয়। মহারাষ্ট্রে বললাম তো ওজিএস, এখানে উনি আছেন, জানেন ওজিএস এর কি ক্ষমতা। আফটার দি প্রেসিডেন্ট ওজিএস হলো অল ইন অল, সেই ওজিএস টাকা বিলি করছে, এটা তো আশা করা বেশ। যায় না। আমি রিঅ্যাকশন নেব, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আসবো সুমনদা এবং চন্দনদার কাছে। ছোট্ট বিরতি, সব মুহূর্তের লেটেস্ট আপডেট আপনারা পাচ্ছেন একমাত্র নিউজ 18 বাংলার সঙ্গে থাকুন প্লিজ।